किशोरकं नमामि चित्तचोरकं त्रिगन्तकान्तभङ्गिनं सदा सदा रसङ्गिनं दिने दिने नवं नवं नमामि नन्दसम्भवम्। বন্ধ করো এই অকর্মণ্য ভক্তির বিলাপ, বন্ধ করো। জানো না, দেখছো না, আমার অনাখ্যাত অভিজ্ঞতা আমার সম্মুখে। কেন ডাকো, কেন ফিরাও আমাকে বারবার স্মৃতি চিন্তা জাল? বাল্য থেকে তো আত্মসুখ বিসর্জন দিয়ে রত হয়েছি কর্মযজ্ঞে। ওই মহাযুদ্ধের পূর্বে অর্জুনকে বলা আমার কয়েকটা কথা, সে তো কিঞ্চিত মাত্র। সখা অর্জুন যুদ্ধপূর্ব পরিস্থিতিতে হয়ে পড়েছিলেন বিহবল বিকল। তাই আমার অদম্য একাকিত্বের উৎস মুখ উন্মোচিত করে আমি সেচন করেছিলাম কিছু মন্ত্র, দিয়েছিলাম কিছু অনুভব। কিন্তু সমুদ্র মন্থনেও তো সব শেষে উঠে এসেছিল অমৃত ভাণ্ড। আজ জীবন সায়াহ্নে আমার সে অমৃত ভাণ্ড করি। বড় ক্লান্ত। আর তোমরা আর দেখো না আমায়। এসো অমৃত, সব থেকে মুক্ত করো তোমার আপন রসের ধারা। তোমার জ্ঞান সেই তো আমার সমস্ত যন্ত্রণার উৎস, দুর্বিষহ ভার। কেউ কি জানতে চেয়েছেন কোনোদিনও? কেউ এসে বলেছেন
কৃষ্ণ, কৃষ্ণ, কি কি হয়েছে তোমার? কৃষ্ণ, তুমি তুমি আমাকে 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 বলো তোমার কথা। তোমার কিসের বিষাদ, কিসের কষ্ট? তুমি কি ক্লান্ত? তুমি পান করবে একটু একটু মাধ্যি কিংবা সোমরস? হ্যাঁ, খিদে পেয়েছে তোমার? হ্যাঁ, তুমি একটু মৃগ মাংস, শূন্যপক্ষ শাবক মৃগ মাংস, এই তুমি শ্রবণ করবে মধুর গন্ধর্ব গীত। হ্যাঁ, আমি বিনা বাদকদের খেলা করবে তুমি। হ্যাঁ, পুত্র প্রদ্যুম্ন সাম্ব চারুমতির সাথে খেলা করবে, ভ্রমণ করবে না? হ্যাঁ, এতদিন এত কাজের চাপে তুমি যাও না, যাও যাও যাও, ভ্রমণ করো। তুমি তুমি আমার এই অশ্ব, হ্যাঁ আমার অশ্ব নিয়ে চলো, যাও আজকে সব কাজ ভুলে যাও দেখি, যাও ওই ওই দ্বারকার তরুণ পার হয়ে চলে যাও, দূরের ওই মাঠ পেরিয়ে ওই যে দূরের ছোট্ট পাহাড়, ওই পাহাড়ে নিয়ে চলে যাও, গিয়ে ঝাঁপ দাও নদীর জলে, সাঁতার কাটো সারাদিন, তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো বটের ছায়ায়। কে না তো কেউ না, কেউ না। পিতা বসুদেব, মহারাজ উগ্রসেন, মহামতি বিদুর, মহর্ষি ব্যাস, মহামতি বিশ্ব, ধর্মরাজ, আমার স্ত্রীরা, সখা অর্জুন, কেউ না। কৃষকের গৃহে জন্মপ্রাপ্ত বলদ, তাকে যেমন জন্ম মুহূর্তেই পূর্ব নির্দিষ্ট হয়ে যেতে হয় ক্ষেত্র দর্শন কার্যে, আমিও তেমনি যাদব কুলতিলক হয়ে গেছি ভার, হয়ে গেছে সময়, ঘৃণা কটিনী হয়েছে স্ফীতকায়া, পর্বতের বরফ সমুদ্রে বিলীনের পর আবার বাষ্পীভূত হয়েছে, পুনরায় ঝরে পড়েছে বৃষ্টি রূপে। আমার ক্ষেত্র কর্ষণের ভার চলেছে একই গতিতে। কেন কেন এই এগিয়ে যাওয়া? প্রশ্ন করি তোমাকে, কেন কেন এত ঈর্ষা, কেন এত গর্ব তোমার? নিজেকে শ্রেষ্ঠ ভাবা কি আজ ফুরল না? হ্যাঁ, শ্রেষ্ঠ পুরুষ গোপীজন বল্লভ আজ একা একাকী এই নিকষ অরণ্যে মৃত্যুর প্রতীক্ষায়। মৃত্যু অজানা অতিথি, কখন কিভাবে আসবে তাও তোমার জানা, কারণ কারণ তুমি ভগবান, সরৈশ্বর্য গুণাধিপতি ভগবান। আর জানো তো ভগবান, ও ভগবান, আমাদের দেশের পুরাণকারদের অপরিমার্জিত অলিক কল্পনা শক্তি আর ওই বৈষ্ণব গোসাইদের নিম্ন রুচির কারণে তোমার জীবনটা একেবারে রংচঙে হয়ে উঠেছে। হ্যাঁ, রগ রগে রংচঙে নানান অধ্যায় ভরে গিয়েছে তোমার জীবন, জানো না? আর সেই কারণেই আধুনিক শিক্ষায় শিক্ষিত বুদ্ধির দাস যে মানুষজন আমরা, তারা তোমার জীবনকে রূপকথা মনে করি। নইলে শুরু থেকে মহাভারতে যে শ্রীকৃষ্ণকে আমি দেখতে পাই, তাকে কোনো জায়গায় আমার ভগবান, ঈশ্বর এসব কিছু মনে হয় না। আপনাদের হয়? যদি হয় বলুন কেন হয়? মহাভারত কি? মহাভারতকার নিজেই বলেছেন, জীবনস্য বিচিত্র আখ্যানম বিচিত্র অর্থ সমন্বিতম মহাভারত। তো এহেন মহাভারতে নানা রকম অলৌকিক ব্যঞ্জনা, নানান ঘটনায়, নানান চরিত্রের সাথে জুড়ে দেওয়া হয়েছে অন্যতর মানে খোঁজার জন্য। ভারতবর্ষের কোনো প্রাচীন শিল্পে, ভারতবর্ষের কোনো প্রাচীন সাহিত্যে, প্রাচীন কোনো পুরাণে, কোনো শিক্ষায় একটা মাত্র অর্থের কথা বলা হয় না। কমপক্ষে 3টে অর্থ সাধারণ মানুষের জন্যই বলা হতো ভারতের যে কোনো লাইনে। তা আপনি জয়দেবের পদই হতেন অথবা মহাভারতের যে কোনো অংশ। এই জন্যই তো ভূর ভুবস্ব মহাজন তপ,
এই আলাদা আলাদা লোক মানে আলাদা আলাদা বুদ্ধির স্তর, আলাদা আলাদা অন্তঃকরণ। তো মহাভারতে এরকম অলৌকিকতা বিভিন্ন চরিত্রে জুড়ে দেওয়া হয়েছে। যেমন ধরুন পিতামহ ভীষ্ম, হ্যাঁ, পিতামহ ভীষ্ম তার কি ছিল? ইচ্ছা নেই, সারা শরীরে তীর গেঁথে পুরো শটান শুয়ে আছে, কিন্তু মরছে না। ঠিক সঠিক গ্রহ নক্ষত্র দেখে তিথি বিচার করে তবে তিনি প্রাণ ত্যাগ করবেন। এমন ক্ষমতা তোমাদের কারণে, আপনাদের কারণে, আমাদের নেই। তাহলে এটাও অলৌকিক, একে তো আমরা ভগবান বানাইনি। আবার যেমন ধরুন ওই মানুষটা, আরে যাকে সারা জীবন ও খুব ভয় পেত গো, হ্যাঁ, জরাসন্ধ। জরাসন্ধ, যার শরীরটাকে দুভাগে ছিঁড়ে ভাগ করে দুপাশে ছুঁড়ে ফেলে দাও, সে আবার জায়গা জুড়ে গিয়ে শটান খারাপ হয়ে যায়। এমন ক্ষমতা আমাদের এখানে কারও নেই। এখানে কেন মন্ত্রিসভাতেও কারো নেই, রাজ্য থেকে কেন্দ্র। এই জরাসন্ধকেও আমরা ভগবান বানাইনি। ভারতবর্ষে অত সহজে কাউকে ভগবান বানিয়ে দেওয়া হতো না। আজকাল বাবাজিগুলোকে ধরে আমরা ভগবান বানিয়ে দেবো খুব সহজে। তো শ্রীকৃষ্ণ, এই জরাসন্ধ, ভীষ্ম, এদের এত অলৌকিক ক্ষমতা ছিল। শ্রীকৃষ্ণ ছোটবেলায় কি করেছে? কতগুলো উদ্ভট প্রাণীকে মেরেছে, কতগুলো আততায়ী ভাড়াটে গুন্ডা তাদেরকে একটু সাহায্য করেছে, একটু মজা দেখিয়েছে। তাতে করে তাকে কি ভগবান বানিয়ে দেওয়া যায়? মাথা খুলে বসতে হবে কিন্তু নাটক দেখতে গেলে। সরি, নাটক না, মানে শিল্প কলা এসবের সাথে মেলামেশা করতে গেলে মাথা খুলে বসতে হবে, বুদ্ধিকে একদম টান টান করে রাখতে হবে, বোধকে স্বচ্ছ করে রাখতে হবে, মনকে স্পষ্ট করে রাখতে হবে। তা ভীষ্ম, জরাসন্ধ, ওদের অতটা ক্ষমতা থাকা সত্ত্বেও ওদের যদি আমরা ভগবান না বানাই, শ্রীকৃষ্ণ ছোটবেলা অমুক অসুর তমুক অসুর কয়েকটা উদ্ভট টাইপের প্রাণী তাদেরকে মেরেছে, এবং কতগুলো গুন্ডা বদমাসকে একটু টাইট করছে। ওকে কেন ভগবান বানিয়ে দিলাম? না, ওই কারণে কিন্তু শ্রীকৃষ্ণকে ভগবান বানাইনি আমরা। তখন থেকে শ্রীকৃষ্ণ ভগবান হলেন জানেন? মহাভারতে যুধিষ্ঠির যখন রাজসূয় যজ্ঞ করছিলেন, সেই রাজসূয় যজ্ঞ সভায় কৌরব প্রধান ভীষ্মদেব তিনি বিধান দিলেন যে না, আর কেউ নয়, শুধুমাত্র শ্রীকৃষ্ণের প্রতি যজ্ঞের হবির ভাগ, যজ্ঞের শ্রেষ্ঠ অর্ঘ্য সেটি প্রদত্ত হতে পারে। তারপর থেকেই বাকি মহাভারত এবং অন্যান্য গ্রন্থ জুড়ে তিনি হয়ে উঠলেন শ্রীকৃষ্ণস্তু ভগবান স্বয়ং। माला
আমি কখনো কামনা করিনি এই ঈশ্বরত্ব, এই ঐশ্বরিক মহিমা। কিন্তু সময়, পরিস্থিতি আর নিয়তি আমার জীবনকে নিয়তিকে কে এড়িয়ে চলতে পারে? কে বাঁধতে পারে নিয়তিকে? মানব দেহে জন্মানো যে কোনো প্রাণকে এই নিয়তির লিখনের মধ্যে দিয়ে চলতে হয়। কর্ম, কর্ম রহস্য, কর্মফল, এর বাইরে আমরা কেউ বেরোতে পারি না। নইলে আমিও তো চেয়েছিলাম, ভিক্ষুক প্রার্থীর মতো আমি প্রার্থনা জানিয়েছিলাম আমার অগ্রজ প্রতিম যুধিষ্ঠিরের কাছে, রাজস্ব যজ্ঞের দিন। ধর্মরাজ, ধর্মরাজ, আজ এই সুমহান যজ্ঞ ভূমিতে আপনার কাছে আমি একটি নিবেদন জানাতে চাই। আমাকে নিঃসংক চিত্তে আপনি দায়িত্ব দিন। এই যজ্ঞে আগত সমস্ত ব্রাহ্মণদের পা ধুইয়ে দেব আমি। তাদের পাদ প্রক্ষালনের দায়িত্ব, পাদ্য অর্ঘদানের দায়িত্ব আপনি আমাকে দিন। মাধব, মাধব, তোমার লীলা, তোমার মনোবাঞ্ছা, তোমার মায়া আমরা কেউ বুঝি না। মাধব, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ কি অভিমান করছেন? মাধব, মাধব, তোমার জন্যই তো সব সম্ভব হয়েছে। আমাদের উত্থান হয়েছে তোমার জন্য। এই যজ্ঞ আজ সম্ভব হচ্ছে তাও তোমার জন্য। বলো মাধব, কত দাসের কাজ, তুমি কেন চেয়েছে তা নিজে? কোনো অন্যায় আমাদের, কোনো ত্রুটি, কোন অভিমান থেকে এমন প্রার্থনা? মা, ধর্মরাজ, স্থিত ধীর ধীর ধর্মরাজ প্রাজ্ঞ, তুমিও আমাকে ভুল বুঝেছিলে। আসলে আসলে যুধিষ্ঠির ভেবেছিলেন যে আমি বোধহয় রুষ্ট হয়েছি, বোধহয় বা রুষ্ট হয়ে, ক্রুদ্ধ হয়ে তাদেরকে ছেড়ে চলে যেতে পারি। আমি কাউকে ছেড়ে যাইনি যুধিষ্ঠির, আমি কাউকে ছেড়ে যাইনি। আমি সর্বকর্ম হোতা, আমি চাইনি ভগবানের পর। তোমার পিতামহ ভীষ্ম তার বিবেচনায় হঠাৎ করেই বললেন যে উপস্থিত ব্রাহ্মণ রাজন্য বর্গের মধ্যে কেউ নয়, শুধুমাত্র শ্রীকৃষ্ণের প্রতি নাকি যজ্ঞের গভীর ভাগ শ্রেষ্ঠ পাদ্য অর্ঘ প্রদত্ত হতে পারে। আমি সর্বকর্ম হোতা, যে রাজস্ব যজ্ঞ সভায় আমি চাইলাম তৃণাদপি তৃণ হয়ে তুচ্ছ হয়ে থাকতে, সেখানেই সময়ের গতি, নিয়তি আর পরিস্থিতির পাকে চক্রে আমি বাধ্য হলাম হন্তারকের ভূমিকায় অবতীর্ণ হতে। রাজস্ব যজ্ঞের পবিত্র ভূমি বেদাক্ত হয়েছিল ওই অধর্মাচারী শিশুপালের রক্তে। এই প্রকারেই তোমার সমগ্র জীবন জুড়ে নিয়তি করে তুলেছে পরিস্থিতি, পরিবেশ। আসলে বাঘের বাচ্চা, তাকে যতই মেষ শাবকদের সাথে লালন করা হোক, তথাপি সে বাঘের বাচ্চা। অনুকূল পরিবেশে ঝলসে উঠবেই তার সদন্ত। নখরাঘাতে সে দীর্ণ করতে পারবে যে কোনো প্রাণীর পাঁজর, যে কোনো সময়। তেমনি ক্ষত্রিয় বংশে জন্ম আমার। আমি মানি না কোনো দৈব প্রভাবের কথা, শুধু জানি ক্ষত্র রক্ত বয় আমার ধমনীতে। আমি জানি না আমি অবতার কিনা, শুধু জানি আমার আজীবন জুড়ে একের পর এক কর্ম সম্পাদন করতে করতে বেগবান রথচক্রের মতো রাজনীতির আবর্তে ঘুরতে ঘুরতে বহু ক্লান্ত আমি। আচ্ছা ক্ষত্রিয় নন্দন, হ্যাঁ, এ কথা হয়তো ঠিক,
ছাত্র রক্ত বইতো তোমার ধমনীতে, কিন্তু কিন্তু বৈশ্য সমাজে ওই গোয়ালাদের মাঝখানে ওই প্রযুক্তি ভূমিতে বেড়ে ওঠা, সে তো তোমার জন্য কখনো অন্তরায় হয়নি, হয়ে উঠেছিল সহায়। হ্যাঁ, তুমি না চাইতেই অতি সহজেই জেনে গিয়েছিলে না ভারতবর্ষের সূক্ষ্ম জটিল শ্রেণীবিন্যাস, ওই জটিল পেশাভিত্তিক সমাজ ব্যবস্থা, ভারতবর্ষের বিশাল 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 ওই বিরাট সমস্ত রাজনৈতিক শক্তির ধারাপাত এবং তবু হে অরণ্য, আমার এই অন্তিম নিঃসঙ্গতার সঙ্গী তুমি, তুমি তৃণ, আমার এই একক বিলাপের সাক্ষী। তোমরা জানো, বিশ্বাস করো, আমি চেয়েছিলাম নিস্তরঙ্গ জীবন হোক আমার কোনো একদিন। তাই চেয়েছি নাকি নিস্তরঙ্গ জীবন? তবে কেন এক অন্ধ জেদের তাড়না আর আত্মমত প্রতিষ্ঠার সুতীব্র ঈর্ষা তোমাকে চালিত করে নিয়ে গেছে দিনের পর দিন, অহরাত্র। আমার ব্রজের জীবন কত অনায়াসে বয়ে গেছে দিন, চিন্তাহীন। আজ স্বপ্ন মনে হয় ব্রজের তৃণভূমি, সখা গোপালক দল, দূর থেকে শোনা যেত আরে কানাই ক্ষেত্রে চল। হরিৎ শ্যামল ভরাট ক্ষেত্রে উদ্দাম কিছু কিশোর কিশোরী ছিল না ঘরে ফেরার কাল। নিরভিমান যমুনার তীরে সূর্যের আলো শিশির হীরায় পড়তো যখন, কোথায় তখন কর্মযজ্ঞ, কোথায় তখন কংস হত্যা, কোথায় তখন কুরুক্ষেত্র, কোথায় তখন দ্বারকাধীশ, কোথায় তখন শত্রু দমন, অশির নখ, শোণিত স্নান। শুধু যমুনা নিরভিমান যমুনার তীর।
প্রযোজনা অনুরঞ্জন ঠাকুরনগর, নির্দেশনায় মিন্টু মজুমদার। নাটক অপারেশন মগজ। এ কোথায় এসে পৌঁছালাম রে? গাছের পাতার রং ঠিক সবুজ নয়। এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি নিচে তাকা, ঘাসের রংটাও কেমন যেন। রাস্তা টাস্তা সব কালো, না পিচের রাস্তা নয়, এ তো মাটির রাস্তা। এই মাটির রংটাই কালো। আরে এদিকে আয়, এদিকে আয়। দেখ দেখ দেখ, ওই দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে না, সেগুলো সব কালো, ইট বালি সিমেন্টের নয় শিও। কালো পাথরের, তাই না? এই এই ওই দেখ, একটা লোকের কথা লোক। একটা কি রে, অনেক। এইদিকে দেখা। আরে এখানে বোধহয় এইভাবেই যাতায়াত করে এরা। এখানে পরিবহনের ব্যবস্থা নেই বোধহয়। লোকগুলো কি কালো? শুধু কি কালো, কি দুমস চেহারা। এই, আরে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দেখ দেখ, কি অবস্থা। দেখলে কতগুলো বাচ্চা ছেলে ছোড়া হাতে মারামারি করছে। ইস, এ একটা বাচ্চাকে ওরা মেরে ফেললো। আবার বহু করে হাসছে। মনে হচ্ছে ওদের খেলা। এদিকে আয়, এদিকে আয়। ওই দেখ, আয় 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 আয়। ওই দেখ এক পাল হাতি। হ্যাঁ, মনে হচ্ছে হাতিগুলো মর্নিং ওয়াক করছে। সঙ্গে আমার একটা লোক। লোক নয়, লোক নয়, রাখাল 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 হাতির পাল লয়ে যায় মাঠে। কিন্তু আমাদের দিকে আসছে তো। আমাদের দিকে, আমাদের দিকে কেন? দেখছিস না আমাদের ডান পাশে একটা বন? আরে বন কি রে, এ তো কুঞ্জ বন। এই এইদিকেই আসছে রে। চল না, চল আমরা কুঞ্জবনিকে লুকোই। আইডিয়া, কুঞ্জ বন। সুমন, কুইক।
ঠিক আমার কানে একটা বার্তা এসেছে। কি বলছে পড়ে বল, এত আস্তে বলতে পড়েছি আমি তো মা, ট্রেনে ছিঁড়ে নেবো জিজ্ঞাসা। না না, বন্ধুর সব ভন্ডুল করবে এমন কি আছে এই গজরাজ্যে? শুনতে পাচ্ছ না, বাড়তি বাজছে। একটু বার্তা পেয়েছি, আসলে যে বার্তা নয়, আমি পাচ্ছি একটা বন্ধু, বন্ধু ভয়ানক রাজ অনুপ্রবেশ। পরবেশ। কিন্তু তার আগে শোনো, আমার নাকি না আমি একটা গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আমিও পাচ্ছি। সকলেই পাচ্ছে। আর এই বোমা বন্তিটা সেই থেকে শুধুই বকে যাচ্ছে। তো তোমার নাকি, তুমি কি গন্ধ পাচ্ছ? অনুপ্রবেশ হলে যে গন্ধ হয়। অনুপ্রবেশ কি সংগতি? ওরা কি চায়? এই গজরাজ্যের ক্ষয়। ওদের আছে মগজ। রাজ্যটার নাম হচ্ছে গজ। এখানে থাকবে না কার কোনো মগজ। সবই যা, সবই তুমি চাও। এখানে কার কোনো মগজ নেই, তোমার নেই, ওর নেই, এমনকি কোনো পূজারও নেই। সবই জানো তুমি, সবই কানের কাছে বারবার ফুসফুস কেন করো। ওরা লেখাপড়া করে, ব্যবস্থা করো ওরা যেন মরে। ওরা নাচ গান করে। সাংঘাতিক, এরা ওদের কাজ। আহা, কিছু তো হবেন না বজরাজ। ওদের দিয়ে করার এমন কাজ, কাজ এটা আপনি দেখেই বুঝতে পারবেন। আগে ওদের দেখুন। তারপর হবে খুন। এসে ওদের অনুষ্ঠানের আয়োজন কত দূর, চারিদিকে বাজছে কি আনন্দের সুর। বিরাট আয়োজন। এই গঞ্জু সর্দারের কি ক্ষমতা, আগের বন্ধু উৎসবগুলিতে গতরাত নিজের চোখে দেখেছে। বিরাট বিরাট আয়োজন। জানে কি জনগণ? 1099টা তরুণ। 1099 অঙ্কে কথা বলা পারো, তোমাকে পাঠাবো নি। মাফ করবেন গজরাজ। বেটা মূর্খ, লেখাপড়ার কথা বললে জিভে কপালে অনেক টুক। শোনো, তরুণীর সংখ্যা অনেক হলে বলবে একজন লোক হাতি, উচ্চতাও দেখাবে হাতি দিয়ে। এই মন্ত্রীর কাছে সব শিখনি। গজরাজ্যে সবাই গজ, গজের মতো বিশাল দেহ তা তোমারও আছে। আর মাথাটা হবে এই গজের মতো ছোট। এখন তুমি এখান থেকে ছোট। আসল সমস্যাটাই বলা হয়। সমস্যা, সমস্যা মানে তো অবস্থা। না না না, কোনো সমস্যা থাকবে না আমার রাজ্যের ভিতর। ভিতর খচ্চ শুয়ার, বুঝলেন সত্য? যা কোনোদিন হয়নি সেই অঘটনই এবার ঘটবে। অর্থাৎ মাত্র 10খানা তুলি অঙ্কে হয়ে যাচ্ছে। এই 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 তোমার কথা তো নেই কোনো খেয়ে। এই এবার এবার বন্দি উৎসবে মাত্র এই কখানা বই পড়ানো হবে। মাত্রই অন্যান্য বার এই মানে 1 হাতি বই পড়ানো হয়েছে। এবারে মাত্র এই কেন? বোধ হয় পৃথিবী থেকে বই বেশি চুরি হয়নি। বই চুরি? কাকে বলছো তুমি চুরি? আরে পৃথিবী থেকে আমার দুটেরা যে ভগৎকাজের জন্য বই দিয়ে আসে, তাতে তুমি বলছো চুরি? ওটাই তো তোমার বাহাদুরি, আর তাকে বলছো তুমি চুরি। তোমার পেটে ঢুকিয়ে দেবো উজবু, শামুক, পোড়ালি আমার মুখ। ওতে পৃথিবী থেকে আমার বই আসেনি কেন? ও বুঝেছি, সেই মন্ত্রগুলো মাথা দিয়েছে, যেগুলো কেন অনুপ্রবেশ করেছে। দেখাচ্ছি ভালো তোদের সঙ্গে কি করবো বাবা, শেখাচ্ছ আমার। তুমি কি আমার মাস্টার? সর্দার, তুমি এখনই চলে যাও ওই গজরাজ্যের বর্ডার। বর্ডারেরও মাঝে আছে খালি খালি বই, নিয়ে এসো বই। এ দাও, আমরা একই রকম। যাও যাও যাও, রাজ্যের ইজ্জতটা বাড়াও। দিন নিয়ে সেনাদপ্তর এখনো আসছে না। হ্যাঁ জানি
জানি দুটো ইংলিশ শব্দ বলেছি, বর্ডার আর মাস্টার। ইংলিশে বলা বানানো জানা আছে আমার, কিন্তু রাজার বেলায় নিয়ম নাস্তি, বুঝলে বাবা হস্তি। হয় গজরাজ, পৃথিবীর বড় আওয়াজ কোথায় তারা? ওই এই, এইদিকে দেখো, রাজার দিকে। এবার বলো, হয় গজরাজ। কি রাজ? এই রাজ্যটার নাম গজরাজ্য, আমাদের রাজার নাম গজরাজ। গজমে সেলিফেন্ট। হাই এলিফ্যান্ট কিং। ওরা কি বলছে? এই কথাটা আমি শুনেছি, এলিফ্যান্ট মানে বোধহয় গজ। আপনি কি দিগ্গজ? বিকজ বিকজ কি সেটা তো একটা দেশের নাম। আরো পানি। এরা দেখছি কিছু জানে না এরা। জানবে কি করে? নো বুক নো লার্নিং। বাবা, এর মধ্যে তুই এত কিছু কি করে জেনে গেলি রে? চুপ করে বসো। বলো, তোমরা কেন আমার দেশে প্রবেশ করেছো? আগে আপনার দেশটা দেখতে মন্দ নয়, তবে বই চোর আছে। ওই তো মৃত্যু হবে তো। আমাদের আটক করলেন কেন? আটক করবো না কেন? তোমরা যেসব কাজ করছিলে সব আইন বিরুদ্ধ। কোথায় এদের পাঠালে? ওই তো অজকুঞ্জে। কুঞ্জটা খুব সুন্দর। কিন্তু কুঞ্জনের আগে তুই গজ কথাটা বসলেন কেন? ওখানে তো একটা হাতি রে। এখানে সব কিছুতেই গজ লাগে। আমার বাবা তার নাম ছিল গজ বাবা, আর আমার ঠাকুর দাদা তার নাম ছিল গজ ঠাকুর দাদা। আর ওই যে দেখছো মন্ত্রী, ওর নাম হচ্ছে গজ মন্ত্রী। আমাদের ছেড়ে দিন না এলিফ্যান্ট কিং। এই, ইংরেজি বলবে না? হিন্দি হাজার হচ্ছে মুখের মধ্যে তপ্ত লোক লাগাই ঢুকে যাবো। গজ লোক সদা আবার হাজার। হ্যাঁ মন্ত্রী, এই কথাটা তুমি ঠিকই বলেছো। আগে ওদের চট থাপড় মারছো কেন? আগে বিচার হবে, তারপর শোনো মর্কট বৃন্দ, আমরা মটর কেন? কিছু কিছু মানুষ আমাদের কাছে এই মর্কট ছাড়ার কিছুই না। যদি আমার দেশের নাগরিক হতে দিতাম তোমাদের সজ্জা থেকে, মনের সজ্জা, দুস্থ তোমাদের অপরাধের লজ্জা। গজরাজ, আর দেরি করবেন না, কাল বন্ধু উৎসব, অনেক কাজ বাকি। শোনো, তোমরা যা করেছো অপ্রতি বিশাল অপরাধ। এজন্য তোমাদের শাস্তি পেতে হবে। কি শাস্তি? জীবাবদ্ধ মুন্ডি ছেড়ে উঠান, চক্ষু উৎপাদন, অত্যস্তির সঙ্গে লড়াই ছোড়া হবে তোমাদের গায়ে জ্বলন্ত কড়াই। এইসব নানাবিধ শাস্তির মধ্যে যে কোনো একটা শাস্তি তোমাদের পেতে হবে। আর সেটা নির্ভর করছে গজকুঞ্জে তোমরা কি করেছো তার উপর। বলো, তোমরা কি করেছো? কি করেছি? করে দেখাবো? দেখাতে তো হবে। এমন জিনিস আর দেখাবো না অস্থির রাজা। অস্থির রাজা এটা তো ইংরেজি না। বাংলা তো না? ওটা হিব্রু ভাষা। চলবে না, এসব কথা বলবে না। হ্যাঁ। দেখাচ্ছি। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। ভয়ঙ্কর শাস্তি হবে তোমার। সেরকম একে বসাও। এবার বলো, তুমি কি করেছো? বলো। ও একটা বই থেকে পড়ছিল। বই থেকে? হ্যাঁ। কোথা পেলো বই? কেন সেটা কই? বই হস্তগত করেছি, ভেবেছি কাল বন্ধু উৎসব ওটা পড়ানো হবে। হ্যাঁ। আমার মুখস্থ আছে। মুখ, তো, মানে কি সেটা তো কো- মুখের মধ্যে মানে স্তর মানে সন্দেহ। হ্যাঁ, সন্দেশ সন্দেশ বলো, সন্দেশটা বলো। তখন রাত্রি 11টা। সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ। মোদের গ্রামের দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দু একজন বলেছিল আসবে মহারাজ। আমরা এসে বলেছিলাম আসবে না কেউ আজ। দ্বারে জন আঘাত হলো, শুনেছিলাম সবে। আমরা তখন বলেছিলাম স্তব্ধ হও মর্কট।
গজরাজ আসবে বললে না কেন? সন্দেশটা কি খেত? এত রবীন্দ্রনাথের কবিতা মাননীয় কিং। রকিং ঠিক আমি কিছু বুঝি না, শাস্তি তোমার হবে। আমারও কি শাস্তি হবে? কি করেছিলে তুমি? আমি ওই গজকুঞ্জে একটা অদ্ভুত গাছ দেখেছিলাম। হ্যাঁ, ওই লাল লাল থোকা থোকা ফুল। ফুল দেখেছো তুমি? বিশাল অপরাধ। কেন? এরা যে কেউ ফুল ফুল দেখে না? ফুলের দিকে তাকালে চক্ষু পাতন। গজরাজ ফুল দেখেনি, কাগজ নিয়ে পেন্সিল নিয়ে। সহজ হ্যাঁ মানে আছে ওর মগজ হ্যাঁ পেন্সিল। আরে মারো তো কি? হাট হাট আর কিছু শুনবার দরকার নেই। শাস্তি পেতে হবে শাস্তি। কি শাস্তি? কি শাস্তি মন্ত্রী? ওরা যে সব ষড়যন্ত্রী। ঠিক ঠিক ঠিক। গজরাজ দিবাহারের ঘন্টা বাজলো, আহারের পর শাস্তি ঘোষণা। মন্ত্রী ওদের সর্বত্র নাম ওদের জেনে নাও। বলছি কি, আমরা এখান থেকে পালাতে পারি না? চল দেখি একবার। অসম্ভব, রাজপ্রাসাদের চারিপাশে সেনা। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। ওখানে কারা? নাম বলো। মেধা, সুমন, সুজ্ঞান। তোমরা আমার রাজ্যে ঢুকে যা যা করেছ তার সবকটি বিশাল অপরাধ। শুনেছি তোমাদের নাম, দিতে হবে তার দাম। মেধা মানে কি বলো? মেধা মানে বুদ্ধি, মগজ। মগজ মকেটে তোমাকে ওটা আমি কোচ কমরে মাথা। কাটাবে মাথা, বলবে না যাতা। ওর নাম সুমন। ভয়ঙ্কর, তোমার চাইতেও ভয়ঙ্কর। মনের নেই কোনো দরকার, ব্যবস্থা হচ্ছে তোমাকে মারবা। এরও সুজ্ঞান। জ্ঞান জ্ঞান কি ভীষণ, যাবে তোমার জীবন। আরে এই ঠিক ছিল না? হাতে ছিল কাগজ পেন্সিল। কাগজ ওখানে হবে বল।
কাগজ মগজ কিছু হবে না, এখানে আমাদের থাকা চলবে। নিয়ে যাও ওদের কারাগারে। অন্য উৎসবের দিন হবে ওদের স্বস্তিক প্রচার। গজরাজ, হয়ে গেল আপনার বিচার? আমাদের তো ছিল কিছু বলবার। আত্মপক্ষ সমস্যার অধিকার। কারাগারে নিক্ষেপ করো। ওদের বল বেড়েছে বল। আমাদের পরের দিন ক্ষমা। ওই প্রস্তুতি আমাদের নেই জমা। 5 বার কি নেই কোনো উপায়? আমাদের কাছ থেকে করুন না কিছু আদায়। আদায় মন্ত্রী মানে ঘুষ। নয় ঘুষ, আপনাকে করবো আমরা ঘুষ। আপনি যা চান গজরাজ। তাহলে করতে হবে আমার একটা কাজ। বলুন রাজা, সব দেব। আপনি চাইবেন রাজা? কাজটা সহজ নয় বলেছেন মন্ত্রী মহাশয়। বলুন বলুন কি চান উপহার? কি চাই উপহার? সেটা করবে তোমরাই আমার সাথে। স্পষ্ট করুন রাজাজি। যদি আদর সেই উপহার তাহলে পাবে তোমরা মুক্ত হওয়ার অধিকার। শীঘ্র পান হবে পৃথিবী থেকে। অবশ্যই সময় মাত্র 7 দিন। ততদিন বেঁধে এখানে থাকবে আটক। যাবে সুমন আর সুজ্ঞান। এখানেই থাকবে আটক। বিশ্বাস করুন আমরা করছি না নাটক। চুপ! আর কোনো কথা না। ওদের বর্ডার পার করে দাও শোনা দক্ষ মহাশয়। আর মেধা কি থাকবে কারাগারে? শাস্তি হতে পারে। ঘুরবে সারা দিন রাত। শুয়ে পড়লে করবা। নিয়ে যাও ওদের। একটা কথা বলবো। এই, আর কি বলবো না? প্লিজ একটা কথা আমি আপনাকে বলছিলাম। রাত দিন রাত মাঠে প্রান্তরে একা একা ঘুরে বেড়াবে। একটা 24 ঘন্টা। এই, মাঠে শিশুরাও আসে। শিশুরা আসে? বাহ, তাহলে তো ওদের সঙ্গে খেলা করা যাবে। খেলা এদেশের একটাই খেলা, যুদ্ধ খেলা, মারামারি খেলা, খুনোখুনি খেলা। এই মেয়ে, দিনের বেলা তোমাকে ওরা যুদ্ধবিদ্যা শেখাবে। না, যুদ্ধ মারামারি আমি এসব পছন্দ করি না। পছন্দ করো না বললেও, পালাবার চেষ্টা করলেও তার উপায় নেই। তারা মাঠ পাঁচিলে ঘেরা, আর পাঁচিলের ওপারে আছে সারি সারি সেনা। ওদের যায় না বুঝি কেনা? যাও! হবে এক লাখ। বেঁচে যাবি যদি থাকে বড়া। আমি মিন্টু, আমি সুনীত। সবাইকে শুভরাত্রি।